বন্ধুরা নমস্কার। বিষয় এক রাজা প্রজার গল্প। বন্ধুরা, এক দেশের রাজার ছেলের বিয়ে। প্রায় মাসাধিক ধরে সেই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে কে নেই? দেশ বিদেশের মান্যগণ্য ব্যক্তিরা, রাষ্ট্রনায়ক, সাধু সন্ত, বাবা একেবারে ভিড়ে আসর যেন জমজমাট। আর সেই বিয়ে বাড়িকে কেন্দ্র করে জমে উঠেছে এক এলাহি ব্যাপার। রাজমহল তো নয়, যেন স্বর্গ স্থাপনা করা হয়েছে সেখানে। খাবার শুরু আছে, শেষ কোথায় কেউ জানে না। যা না খাচ্ছে অতিথিরা, তার থেকেও বেশি ফেলে দিচ্ছে তারা। কত খাবে? আর পোশাক আশাক, বর কনের পায়ের চটি থেকে গায়ের জামা পর্যন্ত কোটি টাকার নিচে কিচ্ছু নেই। যে চপ্পল রাজার ছেলে পরেছেন তার মূল্যই 1 কোটি টাকা। তার যে সালোয়ার কামিজ, তা 100 কোটি ছাড়িয়ে গেছে। নিত্য নতুন, 1 মাস ধরে অনুষ্ঠানের নিত্য নতুন তার পোশাক, কোটি কোটি টাকার পোশাক। হাতে যে ঘড়িটি পরেছে সেটা 100 কোটি তার মূল্য। এরপর কনের দেহ সোনায় ভরে গেছে। তার যে শাড়িটি, সোনায় বাঁধানো শাড়ি, মূল্য 2000 কোটি টাকা। এরপর তাদের আত্মীয় স্বজন কুটুম, তাদের পোশাক, কারুর পোশাকই 2 কোটি টাকার নিচে নয়। 1 মাস ধরে তারা পালাক্রমে বিভিন্ন রকমের এই জমকালো পোশাক পরছেন। আর 1 মাস ধরে সারা দেশব্যাপী সেই অনুষ্ঠানের প্রচার হচ্ছে। বন্ধুরা, এমনই এক অনুষ্ঠানে ওই রাজ পরিবারের একজন কর্মচারী নিমন্ত্রিত হয়েছিলেন কর্মসূত্রে। তিনি খুব আনন্দ নিয়ে গেছিলেন, কিন্তু বিয়ে বাড়ির ওই খাবার দাবার, তার যে খাওয়া ফেলা, আর এক একজনার পোশাক পরিচ্ছদ, যারা আসছেন অতিথি অভ্যাগত, কোটি কোটি টাকার উপহার তারা দিচ্ছেন। আবার রাজার ছেলের যে খাস যারা বন্ধু বান্ধব, তাদেরও কোটি কোটি টাকার উপহার দিচ্ছেন। সে এলাহি ব্যাপার। এটি দেখে সেই কর্মচারী, রাজার ওই প্রজা, প্রায় উন্মাদ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। তিনি শান্ত হয়ে গেলেন। তার মুখে কোনো খাওয়ার দাওয়ার আর উঠল না। খাবার দেখেই সে ভয় পেয়ে যাচ্ছে। আর ওই জুলুস, জমকালো বিয়ে বাড়ির সব অনুষ্ঠান, এইসব দেখে সে আর মাথা স্থির রাখতে পারল না। সে বিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। বাড়িতে গিয়ে সে কেমন যেন আনমনা হয়ে গেল। তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে তার। তিনি কোনো জবাব দিতে পারলেন না। স্ত্রী খুব প্রমাদ গুনলেন। তার কারণ আর 3-4 মাস পরেই এই প্রজার একমাত্র সন্তান, কন্যা সন্তান,
তার বিয়ে কি হবে, এর কি মাথা খারাপ হয়ে গেল নাকি, কিরকম স্থবির হয়ে রয়েছে, কোনো কথা বলছেন না। এদিকে বিয়ে আসন্ন মেয়ের, প্রজার একমাত্র কন্যা, তার বিয়ে দিতে হবে। স্ত্রীর অনেক স্বপ্ন, প্রজা ব্যক্তিটিরও অনেক স্বপ্ন। প্রায় বহুদিন ব্যতীত হওয়ার পরে তিনি যেন সন্নিধ ফিরে পেলেন। স্ত্রীকে বললেন, কোনো চিন্তা নেই, মেয়ের খুব ধুমধাম করেই বিয়ে হবে, তুমি চিন্তা করো না, দৃষ্টান্তমূলক বিয়ে হবে। রাজার বিয়েকেও এই ছাপিয়ে যাবে, আমি তার ব্যবস্থা করছি। বিয়ের দিন সকলে মিলে সেই রাজমহলে চলে গেল। সেই রাজমহল কোথায় না, এক সাধুর আশ্রম। সেখানে ত্রিপল টানিয়ে শামিয়ানাটা আনানো হয়েছে, শামিয়ানা রচনা করা হয়েছে, আর হাজার হাজার দরিদ্র নারায়ণ সেখানে জমায়েত হয়েছে। এই প্রজা তাদের পেট ভরে আহার করালেন, তার মনের মতো সমস্ত খাবার। আর ওই যে আশ্রমের সাধু, তাকে সব রকম সহযোগিতা করলেন এ ব্যাপারে। দরিদ্র নারায়ণ যারা বিভিন্ন গ্রামের সব ওখানে জমায়েত হয়েছিলেন, তারা শুধু খেলেনই না, তাদের ভরণ পোষণ হিসেবে কিছু অর্থ প্রত্যেকের হাতে তুলে দিলেন। এদিকে ওই প্রজার গৃহিণী এসব দেখে তো একেবারে বিস্ময়ে হতবাক। কিন্তু পরক্ষণে সাধুর আগমনে সেই বিস্ময় কেটে গেল। এবার আর এক বিস্ময় আসলো, এত টাকা সে কোথায় পেল, এত হাজার হাজার মানুষকে খাওয়ানো, তাদের অর্থ দেওয়া, ঠিক আছে, খুব ভালো কাজ, খুব ভালো কাজ হয়েছে। এদের আশীর্বাদই প্রকৃত আশীর্বাদ হিসেবে ঝরে পড়বে তার কন্যার এবং কন্যার যে স্বামী, তাদের মাথার উপরে তাদের প্রকৃত আশীর্বাদ ঝরে পড়বে। এই আশায় সব কিছু মেনে নিলেন সেই প্রজাগিন্নি। কিন্তু আর এক বিস্ময়ের পালা, যখন কন্যাকে শ্বশুরালয়ের দিকে রওনা করিয়ে দিলেন, এবার তো নিজের বাড়িতে ফিরতে হবে। কিন্তু প্রজা জানালেন, আর বাড়িতে ফেরার দরকার নেই, আমরা এখানেই থাকব, এই আশ্রমে আমাদের থাকবার ব্যবস্থা হয়েছে। ওই বসত বাড়ি, স্থাবর অস্থাবর যা কিছু ছিল সমস্ত বিক্রি করে দেওয়া হয়েছে, আর এসবে কাজ নেই। এই দরিদ্র নারায়ণ সেবা করবার পরে যা কিছু অর্থ বেঁচে গেছে সেটা এই আশ্রমে দান করা হয়েছে, এবং এই আশ্রমের যিনি সাধু আছেন তিনি আমাদের এখানে আজীবন থাকবার একটা ব্যবস্থা করে দিয়েছেন। এর থেকে আর পরমানন্দ কি হতে পারে? কাজেই আমরা আজ থেকে এখানেই থাকব। প্রজার এই যে কন্যার বিয়ে এমন দৃষ্টান্তমূলক হয়ে রইল যে কেবলমাত্র এই দরিদ্র নারায়ণ নন, একেবারে যেন স্বর্গ থেকে যেন তাদের উপর ভগবানরা, দেবতারা পুষ্প বৃষ্টি ঝরাতে শুরু করলেন। নমস্কার বন্ধুরা।